নমস্কার শ্রোতা বন্ধুরা, আবার গল্পের ক্যারাভ্যানে আমরা এসে গেছি। আমরা শুনছিলাম শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বহু যুগের ওপার হতে উপন্যাসটি। আজ এই উপন্যাসের তৃতীয় পর্ব। মহারাজ চন্দ্র, মরিকা নামে রাজপুরীর এক দাসীকে মনে পড়ে। মরিকা? কে মরিকা? মনে করে দেখুন, আপনার অবরোধে মরিকা নামে দাসী ছিল। মরিকার এক ২০ কন্যা জন্মেছিল। আপনি সেই ২০ কন্যার পিতা, মনে পড়ে? চন্দ্রের ক্রূর চক্ষু সহসা উদ্দীপ্ত হইয়া উঠিল। মনে পড়েছে, সেই ২০ কন্যাকে শ্মশানের বালুতে পুঁতেছিলাম। মন্ত্রী শিবমিশ্রকেও শিগালে ছিঁড়ে খেয়েছিল। উল্কার কণ্ঠে গাঢ় শীতকার ফুটিয়া উঠিল। সে ২০ কন্যা মরেনি, শিবমিশ্রকেও শিগালে ছিঁড়ে খায়নি। মহারাজ চন্দ্র, ভালো করে চেয়ে দেখুন, নিজের কন্যাকে চিনতে পারছেন না? আমি সেই ২০ কন্যা। মহারাজ, শিশুনাগ বংশের চিরন্তন নিয়তি মনে আছে কি? এ বংশের রক্ত যার শরীরের আছে, সেই পিতৃহন্তা হবে। তাই বহুদূর থেকে বংশের প্রথা পালন করতে এসেছি। উল্কা কুটি হইতে ছুরিকা বাহির করিল, কিন্তু উত্তেজনার ঝোঁকে সে চন্দ্রের কাছে আসিয়া পড়িয়াছিল। চন্দ্র শৃঙ্খলিত হস্তে তাহার মণিবন্ধ ধরিয়া ফেলিলেন। উল্কা হাত ছাড়াইবার চেষ্টা করিল, কিন্তু পারিল না। চন্দ্রের বজ্রমুষ্ঠির চাপে ছুরি তাহার হাত হইতে পড়িয়া গেল। নিঃশব্দে দুজনের মধ্যে টানাটানি চলিতে লাগিল। এই স্থান হইতে কিয়দ্দূরে নাগবন্ধুকে দেখা গেল। মুহূর্ত মধ্যে ব্যাপার বুঝিতে পারিয়া নাগবন্ধু ছুটিয়া আসিল। ইতিমধ্যে চন্দ্র ২ হাতে উল্কার কণ্ঠ চাপিয়া ধরিয়াছে, উল্কার মুখ নীলবর্ণ ধারণ করিয়াছে। নাগবন্ধু ছুটিয়া আসিয়া উল্কার স্খলিত ছুরি তুলিয়া লইল এবং একটি আঘাতে উহা চন্দ্রের কণ্ঠে প্রবিষ্ট করাইল। চন্দ্রের হাত শিথিল হইয়া গেল। তিনি চিত হইয়া বেদির উপর পড়িয়া গেলেন। উল্কা উঠিয়া দাঁড়াইয়া কোটিলগ্ন হস্ত দেখিতে লাগিল। চন্দ্রের প্রকাণ্ড দেহ মৃত্যু যন্ত্রণায় ধরফর করিতে লাগিল। ২ বার তিনি কথা বলিবার চেষ্টা করিলেন, কিন্তু বাক্যস্ফূর্তি হইল না। মুখ দিয়ে গাঢ় রক্ত নির্গলিত হইয়া পড়িল। তারপর চন্দ্রের দেহ স্থির হইল। ঊর্ধ্বে বায়সের কর্কশ স্বর শোনা গেল। উল্কা এবং নাগবন্ধু চোখ তুলিয়া দেখিল, অদূরে একটি বৃক্ষের শুষ্ক শাখায় বসিয়া কাক ডাকিতেছে। একটি বকুল গাছের নিষ্পত্র শাখায় নতুন পত্রোদ্গম হইয়াছে। একটা কোকিল শাখায় বসিয়া ডাকিতেছে। রাজপ্রাসাদের একটি কক্ষে সেই কোকিলের ডাক শোনা যাইতেছে। কক্ষটি প্রশস্ত ও মহার্ঘ উপকরণে সজ্জিত। রঙিন পঙ্খল আস্তরণে ভূমিতল আবৃত। তদুপরি কয়েকটি বৃহৎ উপাধান ন্যস্ত। একটি অর্ধগোলাকার গবাক্ষ হইতে পুরভূমির বৃক্ষাদি এবং অবরোধের কিয়দংশ দেখা যাইতেছে। যবনী প্রতিহারী ধনুর্বাণ হস্তে দ্বারে পাহারা দিতেছে। কক্ষটি মহারাজ সেনজিতের বিশ্রাম কক্ষ। কক্ষে আছেন স্বয়ং সেনজিৎ, বিদূষক বটুকভট্ট এবং মহারাজের ৪ জন বয়স্য। বটুকভট্টের চূড়াকৃতি কেশে পাক ধরিয়াছে। তিনি সেনজিতের সহিত পাশা খেলিতেছেন। বয়স্যদের মধ্যে ২ জন বসিয়া তাম্বুল চিবাইতে চিবাইতে খেলা দেখিতেছেন। একটি বয়স্য ভূমি শয়ান বীণার তন্নিতে অলসভাবে অঙ্গুলি সঞ্চালন করিতেছেন। ৪র্থ বয়স্য করতালি দিয়া সঙ্গত করিতেছেন। মধু অপরাহ্নের আলস্যে সকলেই যেন একটু ঝিমাইয়া পড়িয়াছে। কক্ষে স্ত্রীলোক কেহ নাই। সহসা কক্ষের বাহির হইতে নারীকণ্ঠের সঙ্গীত ভাসিয়া আসিল। সকলে সচকিত হইয়া চারিদিকে চাহিল, কোন রমণী গান গায়? বটুকভট্ট অধরে অঙ্গুলি চাপিয়া সকলকে নীরব থাকিতে ইঙ্গিত করিলেন। তারপর পা টিপিয়া টিপিয়া দ্বারের কাছে গিয়া বাহিরে উঁকি মারিলেন। অলিন্দের এক প্রান্তে বাতায়নের সম্মুখে দাঁড়াইয়া যবনী প্রতিহারী আপন মনে গান ধরিয়াছে। তাহার নীল চক্ষু দুটির বিষণ্ণ দৃষ্টি দিগন্তের পানে প্রসারিত, যেন সুদূর স্বদেশের স্বপ্ন দেখিতেছে।
যবনীর গান শেষ হইলে কক্ষের মধ্যে রাজবয়স্যেরা উচ্চকণ্ঠে হাসিয়া উঠিলেন। যবনী লজ্জা পাইয়া চকিতে স্বস্থানে ফিরিয়া আসিল এবং তীরধনুক হাতে লইয়া দ্বারের পাশে ঋজুভঙ্গিতে দাঁড়াইয়া রহিল। বটুকভট্ট ফিরিয়া গিয়া রাজার সম্মুখে বসিলেন। ভৎসনাপূর্ণ চোখে চাহিয়া বলিলেন, ধিক বয়স, শতধিক তোমাকে। সেনজিৎ মৃদু বিস্ময়ে বলিলেন, কি হল বটুক? বটুকভট্ট বলিলেন, একটা যবনী প্রতিহারী, বসন্তের সমাগমে তার প্রাণেও রং ধরেছে, আর তুমি বয়স নীরস শকুনির মতো বসে বসে পাশা খেলছ। ছি! কপট ক্রোধে বটুকভট্ট পাশার গুটিকাগুলি দূরে নিক্ষেপ করিলেন। সেনজিৎ স্মিত মুখে বলিলেন, কি করতে হবে বলো? যাও, অন্তঃপুরে যাও, নূপুর নিক্কণ শোনো, কঙ্কণ কিঙ্কিনীর ঝর্ণাৎকার শোনো। হায় হতস্মি! বটুকভট্ট ললাটে করাঘাত করিলেন। সেনজিৎ বলিলেন, আবার কি হল? ভুলেই গিয়েছিলাম, মনে ছিল না যে তোমার অবরোধে স্ত্রীলোক নেই, অন্তঃপুর শূন্য, খাঁ খাঁ করছে, কেবল হতভাগ্য কুঞ্চকিটা প্রেতের মতো ঘুরে বেড়াচ্ছে। আহা, কুঞ্চকির মুখ দেখলে পাষাণটাও বিদীর্ণ হয়। বটু গভীর নিঃশ্বাস মোচন করিলেন। সেনজিৎ বলিলেন, বয়স, দেখছি তোমার গায়েও বসন্তের হাওয়া লেগেছে। মদনোৎসবের আর বিলম্ব কত? বটুকভট্ট কহিলেন, মদনের সঙ্গে যার মৌখিক পরিচয় পর্যন্ত নেই, মদনোৎসবের সঙ্গে তার কি প্রয়োজন? বিল্লফল পাকল কিনা তাতে পরভৃতের কি লাভ? সেনজিৎ হাসিয়া বলিলেন, ধন্য বটুক, তুমি আমাকে কাক না বলে কোকিল বলেছ। কোকিল কিন্তু ভারী গুণবান পক্ষী। একজন বয়স্য বলিলেন, দোষের মধ্যে পরের বাসায় ডিম্ব প্রসব করে। বটুকভট্ট অঙ্গুলি তুলিয়া বলিলেন, এ বিষয়ে বয়স্য তোমার চেয়ে কোকিলই ভালো। কিসে? কোকিল তো তবু পরগৃহে বংশরক্ষা করে, কিন্তু তুমি যে একেবারেই। বটুকভট্ট হতাশাসূচক হস্তভঙ্গি করিলেন। সেনজিৎ ক্ষণকাল বিমনা হইয়া রহিলেন, তারপর ধীরে ধীরে বলিলেন, দেখো বটুক, তোমাদের একটা গোপনীয় কথা বলি। নারী জাতিকে আমি বড় ভয় করি, তাই মদনোৎসবের সময় আমার প্রাণে আতঙ্ক উপস্থিত হয়। এই সময় নারী জাতি অত্যন্ত দুর্দমনীয় হয়ে ওঠে। বটুকভট্ট বিমর্ষভাবে ঘাড় নাড়িয়া বলিলেন, সে কথা সত্য। এই সময় স্ত্রী জাতি তাদের অস্ত্র শস্ত্র সানিয়ে পুরুষের দিকে ধাবিত হয়। আমার গৃহিণীর 7টি সন্তান, বয়সেরও ইয়ত্তা নেই, কিন্তু কয়েকদিন থেকে লক্ষ্য করছি তিনি আমার পানে তীব্র কটাক্ষ নিক্ষেপ করছেন। বয়সেরা হাসিল। সেনজিৎ হাসি গোপন করিলেন। বড় ভয়ানক কথা বটুক, তবে আর তোমার ঘরে ফিরে গিয়ে কাজ নেই। আমার অন্তঃপুর শূন্য আছে, তুমি সেখানেই থাকো। এ বয়সে গৃহিণীর কটাক্ষবান খেলে আর প্রাণে বাঁচবে না। বটুক আরও মুহ্যমান হইয়া পড়িলেন, বলিলেন, তা হয় না বয়স। এই নিদারুণ বসন্তকালে দেশশুদ্ধ কোকিল পরগৃহে ডিম্ব উৎপাদন করার জন্য ঘুরে বেড়াচ্ছে। এ সময় গৃহত্যাগ করলে অন্য বিপদ এসে জুটবে। একজন বয়স্য প্রসঙ্গান্তর উত্থাপন করিলেন, মহারাজ, সত্য বলুন, পরিহাস নয়। স্ত্রী জাতির প্রতি আপনার বিরাগ কিসের জন্য? বিশেষ কোনো কারণ আছে কি? সেনজিৎ লঘুস্বরে বলিলেন, রুচির অভাবই প্রধান কারণ। তাছাড়া এই স্ত্রী জাতি পুরুষের সকল দুঃখের মূল। ভেবে দেখো শ্রীরামচন্দ্রের কথা, স্মরণ করো কুরু পাণ্ডবের কাহিনী। এইসব উদাহরণ দেখে স্ত্রী জাতির কাছ থেকে দূরে থাকাই ভালো। বয়স্য প্রশ্ন করিলেন, কিন্তু মহারাজ, বংশধর? সেনজিতের মুখ হইতে লঘুতার সমস্ত চিহ্ন মুছিয়া গেল। তিনি গভীর ক্ষোভপূর্ণ চক্ষে বয়স্যের পানে চাহিলেন। শিশুনাগ বংশের বংশধরের কথা চিন্তা করতে তোমার ভয় হয় না?
এই অভিশপ্ত বংশে যে জন্মেছে সেই নিজের পিতাকে হত্যা করেছে। শুনেছি এই বংশে আমি ছাড়া আর কেউ বেঁচে নেই। আমার ঐকান্তিক কামনা আমার সঙ্গেই যেন এই বংশ শেষ হয়ে যায়। বয়সেরা নত মুখে নিরুত্তর রহিলেন। এই সময় বাহিরে প্রাসাদ প্রাঙ্গণ হইতে তুর্যধ্বনি হইল। এই তুর্যধ্বনির অর্থ কোনো বিশিষ্ট ব্যক্তি রাজদর্শনে আসিয়াছেন। সেনজিৎ ঈষৎ বিরক্তভাবে চক্ষু তুলিলেন। এ সময় কে দেখা করতে চায়? বটুক, তুমি দেখো গিয়ে, বলবে আমি এখন বিশ্রাম করছি, কাল রাজসভায় দেখা হবে। রাজকীয় কার্য করিতে যাইতেছেন, তাই বটুক ভট্টের মুখ অত্যন্ত গম্ভীর ভাব ধারণ করিল। তিনি উত্তরীয়টি স্কন্ধে রাখিয়া মর্যাদাপূর্ণ পদক্ষেপে প্রস্থান করিলেন। সেনজিৎ উঠিয়া গবাক্ষের সম্মুখে গিয়া দাঁড়াইলেন। বয়স্য চারিজন সংকোচ বোধ করিয়া ঘরের চারিদিকে ইতস্তত ছড়াইয়া পড়িলেন। এই সময় বটুক ভট্ট প্রায় মুক্তকচ্ছ অবস্থায় ফিরিয়া আসিলেন এবং আর্তকণ্ঠে মহারাজ বলিয়া সেনজিতের আড়ালে আত্মগোপন করিবার চেষ্টা করিলেন। সেনজিৎ সবিস্ময়ে বলিলেন, এ কি বটুক, কি হয়েছে? মহারাজ, জঙ্গাবল প্রদর্শন করেছি। তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু পালিয়ে এলে কেন? কে এসেছে? বটুক ভট্ট ঘন ঘন নিঃশ্বাস ফেলিতে ফেলিতে বলিলেন, তা ঠিক বলতে পারি না, বোধহয় দিব্যাঙ্গনা। সেনজিৎ বিস্মিত হইলেন। দিব্যাঙ্গনা? স্ত্রীলোক? বটুক ভট্ট সবেগে মুণ্ড নাড়িলেন। কদাচ নয়, উর্বশী হইলেও হইতে পারে, নচেত নিশ্চয়ই তিলোত্তমা, কিন্তু তার বক্ষে লৌহ জালিকা রণরঙ্গিনী মূর্তি। এই সময় যবনী প্রতিহারী দ্বারের সম্মুখে আসিয়া দাঁড়াইল। সেনজিৎ তাহার পানে সপ্রসন্ন চক্ষু ফিরাইলেন। প্রতিহারী বলিল, বৈশাল থেকে এক রাষ্ট্রদূতী এসেছেন, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চান। সেনজিৎ ক্ষণিক নির্বাক থাকিয়া বলিলেন, রাষ্ট্রদূতী? নিয়ে এসো। যবনী প্রস্থান করিল এবং ক্ষণকাল পরে উল্কাকে সঙ্গে লইয়া ফিরিয়া আসিল। উল্কা দ্বার পথে দাঁড়াইয়া প্রথমেই সেনজিতের দিকে চাহিল। উভয়ের দৃষ্টি ক্ষণিক পরস্পর আবদ্ধ হইয়া রহিল। সেনজিৎ নিজের অজ্ঞাতসারেই উল্কার নিকটবর্তী হইলেন। সহজ সৌজন্যের সহিত গাম্ভীর্য মিশ্রিত স্বরে কহিলেন, ভদ্রে, শুনলাম তুমি বৈশালী থেকে আসছ, তোমার কি প্রয়োজন? উল্কা চিনিয়াছিল ইনি সেনজিৎ। সে একটু অভিনয় করিল, সম্ভ্রমপূর্ণ অথচ দৃঢ়স্বরে বলিল, আমি পরম ভট্টারক শ্রী মন্মহারাজ সেনজিতের দর্শন প্রার্থিনী, তার কাছেই আমার প্রয়োজন নিবেদন করব। সেনজিৎ শান্তভাবে বলিলেন, আমি সেনজিৎ। উল্কার বিস্ময়োৎফুল্ল চক্ষু ক্ষণিকের জন্য অর্ধনিমীলিত হইয়া আসিল। সে দুই পদ অগ্রসর হইয়া মহারাজের পদপ্রান্তে নতজানু হইয়া যুক্ত করপুট ললাটে স্পর্শ করিল। তারপর নিজ অঙ্গত্রাণের ভিতর হইতে যতুমুদ্রা লাঞ্ছিত পত্র বাহির করিয়া মহারাজের হাতে দিল। বলিল, মহারাজ, আমি চিনিতে পারিনি, ক্ষমা করুন, এই আমার পরিচয়পত্র। সেনজিৎ বলিলেন, স্বস্তি। উল্কা উঠিয়া দাঁড়াইল। সেনজিৎ যতুমুদ্রা ভাঙিয়া পত্র পাঠ করিতে লাগিলেন। বটুক ভট্ট সেনজিতের পিছনে লুকাইয়াছিলেন। সন্তর্পণে গলা বাড়াইয়া দেখিলেন উল্কা একাগ্রনেত্রে সেনজিৎকে নিরীক্ষণ করিতেছে। তিনি আবার মুণ্ড টানিয়া লইলেন। অন্য বয়সেরা বিমুগ্ধ নেত্রে উল্কার পানে চাহিয়া রহিল। সেনজিৎ লিপি পাঠ করিয়া বলিলেন, দেখছি মিত্ররাজ্য লিচ্ছবি তোমাকে রাষ্ট্রের প্রতিনিধি করে মগধের রাজসভায় পাঠিয়েছেন। তা ভালো, আমি তোমাকে স্বাগত সম্ভাষণ জানাচ্ছি। বৈশালী রাষ্ট্রনায়কেরা একটি পুরাঙ্গনাকে প্রতিভূরূপে পাঠিয়েছেন, এটা তাদের প্রেতের নিদর্শন, সন্দেহ নেই। তবে রাজনীতির ক্ষেত্রে এ রীতি কিছু নূতন। উল্কা বলিল, মহারাজ, লিচ্ছবির প্রজাতন্ত্রে স্ত্রী পুরুষের কোনো প্রভেদ নেই, সকলে সমান। বটুক ভট্ট এবার আত্মপ্রকাশ করিয়া বিদূষক সুলভ চপলতা আরম্ভ করিলেন। বলিলেন, শুধু তাই নয়,
বৈশালীতে নিশ্চয় পুরুষের অভাব ঘটেছে, তাই তারা এই সুন্দরীকে পুরুষ সাজিয়ে পাঠিয়ে দিয়েছে। বয়স, বৈশালী যখন মিত্ররাজ্য, তখন তোমারও উচিত মিত্রতা নিদর্শন স্বরূপ কিছু পুরুষ পাঠিয়ে দেওয়া। তাতে মিত্রতার বন্ধ আরও দৃঢ় হবে। উল্কা অবজ্ঞা ভরে বটুকের পানে চাহিল। মগধের পুরুষ প্রতিনিধির প্রয়োজন নেই বলেই বোধহয় মহামান্য কুলপতিরা এই পুরকন্যাকে পাঠিয়েছেন, নচেত লিচ্ছবি দেশে প্রকৃত পুরুষের অভাব নেই। বটুক গম্ভীরভাবে দক্ষিণে বামে মাথা নাড়িলেন। বৈশালীকে, লিচ্ছবি দেশে যদি প্রকৃত পুরুষ থাকত, তাহলে কখনোই তোমাকে মগধে আসতে দিত না। উল্কা উত্তক্ত হইয়া সেনজিতের পানে চাহিল, বলিল, মহারাজ, এই বিদূষক কি আপনার বাক প্রতিভু? সেনজিৎ উত্তক্ত স্বরে বলিলেন, আহ বটুক, চপলতা সম্বরণ করো, এখন চপলতার সময় নয়। বটুক ভট্ট যেন রাজার তিরস্কারে ভয় পাইয়াছেন, এরূপ অভিনয় করিয়া দূরে একটি উপধানে ঠেস দিয়া বসিলেন। সেনজিৎ উল্কার দিকে ফিরিলেন, ভদ্রে। উল্কা মৃদু হাসিয়া বলিল, আয়ুষ্মান, আমার নাম উল্কা। বটুক ভট্ট ভয়ার্তভাবে চক্ষু ঘূর্ণিত করিলেন। ওফ! সেনজিৎ বলিলেন, ভালো। উল্কা, আবার তোমাকে স্বাগত সম্ভাষণ জানাচ্ছি। কাল থেকে সভার অন্য পাত্র মিত্রদের সঙ্গে তোমার আসন হবে। উল্কা সরল উৎকণ্ঠার অভিনয় করিয়া সেনজিতের কাছে সরিয়া আসিল। মহারাজ, সভায় নিয়মিত উপস্থিত থাকা কি আমার অবশ্য কর্তব্য? রাজসভার শিষ্টতা আমি কিছুই জানি না। সেনজিৎ বলিলেন, সভায় উপস্থিত থাকা না থাকা পাত্রমিত্রদের প্রয়োজন আর অভিরুচির উপর নির্ভর করে। তোমার যখন ইচ্ছা হবে তখন সভায় আসতে পারো। ভালো মহারাজ। যা হোক, বহুদূর পথ এসে তুমি বা তোমার পরিজন নিশ্চয়ই ক্লান্ত হয়েছ। আগে তোমাদের বিশ্রামের প্রয়োজন, কিন্তু পূর্বাহ্নে সংবাদ না পাওয়ায় তোমাদের সমুচিত বাসস্থানের ব্যবস্থা হয়নি। বটুকুমনি চট করিয়া বলিলেন, তাতে কি হয়েছে? মহারাজের অন্তঃপুর তো শূন্য, সেইখানেই অতিথি সৎকারের ব্যবস্থা করা হোক না। সেনজিৎ বিরক্ত মুখে বটুক ভট্টের পানে চাহিলেন। উল্কার চোখে বিদ্যুৎ খেলিয়া গেল। মহারাজের অন্তঃপুর শূন্য? তবে কি? বটুক ভট্ট সশব্দে নিঃশ্বাস ত্যাগ করিলেন। কিচ্ছু নেই রানী, উপরানী, কিচ্ছু নেই। উল্কার চোখের বিজয়োল্লাস গোপন করিয়া ক্লান্তির অভিনয় করিল, বলিল, মহারাজ, আমরা সত্যই পথশ্রান্ত। যদি বাধা না থাকে, আমি আর আমার সখীরা অবরোধেই আশ্রয় নিতে পারি। আমরা নারী, মহারাজের আশ্রয়ে থাকায় আমাদের পক্ষে শোভন হবে। প্রস্তাব সেনজিতের খুব মনোপুত হইল না। তিনি মস্তকের উপর দিয়ে একবার করতল সঞ্চালিত করিয়া যবনী প্রতিহারীর দিকে ফিরিলেন। যবনী, কঞ্চুকিকে ডেকে আনো। কঞ্চুকি বোধহয় দ্বারের বাহিরেই অপেক্ষা করিতেছিল। তৎক্ষণাৎ প্রবেশ করিল। কঞ্চুকিকে পূর্বে চন্দ্রের সভায় আমরা দেখেছি, এখন বয়স আরও বাড়িয়াছে। এই যে মহারাজ, আমি উপস্থিত। সেনজিৎ বলিলেন, তুমি এসেছ? কাছেই ছিলে মনে হচ্ছে। যা হোক, ইনি আর এর সখীরা আপাতত অবরোধে থাকবেন, তার ব্যবস্থা করো। কঞ্চুকি মহানন্দে বলিল, ধন্য মহারাজ। দেবী, আসুন, আসুন আমার সঙ্গে। উল্কা গমনোদ্যতা হইয়া হাসি মুখে সেনজিতের দিকে ফিরিল এবং দুই করতল যুক্ত করিয়া বলিল, জয়স্তু মহারাজ। দ্বারের পাশে যবনী প্রতিহারী দাঁড়াইয়া আছে। উল্কা কঞ্চুকির অনুসরণ করিয়া দ্বারের নিকটে উপস্থিত হইল। এই সময় বটুক ভট্ট পশ্চাৎ হইতে একটি বাক্যবাণ নিক্ষেপ করিলেন। বৈশালীকে, রাজকার্য তো বেশ সুচারুরূপে সম্পন্ন হল। এখন একটা কথা জানতে পারি কি? উল্কা ফিরিয়া দাঁড়াইয়া ভ্রু তুলিল। বটুক ভট্ট বলিলেন, বৈশালীর সকল সীমন্তনেই কি সদা সর্বদা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে থাকেন? ভ্রুকুটির ভল্ল আর বক্ষের লৌহ জালিকা কি তারা একেবারেই ত্যাগ করেন না? উল্কার দুই চক্ষু জ্বলিয়া উঠিল।
সে ক্ষিপ্র হস্তে যবনী প্রতিহারীর তুনির হইতে একটি তীর লইয়া ভল্লের ন্যায় বটুক ভট্টের শির লক্ষ্য করিয়া নিক্ষেপ করিল। বলিল, তোমার মতন কদাকার কিমপুরুষ দেখলে বৈশালী নারীরা অস্ত্র ত্যাগ করে। বটুক ভট্ট আর্তনাদ করিয়া উঠিলেন। উল্কা ভ্রুক্ষেপ না করিয়া কঞ্চুকির সহিত প্রস্থান করিল। উল্কার নিক্ষিপ্ত স্বরটি বটুক ভট্টের চোরাকৃতি কেশের মধ্যে প্রবেশ করিয়া আটকাইয়া গিয়াছিল। বটুক স্বর ধরিয়া টানাটানি করিতে লাগিল। সেনজিৎ হাসিলেন, তোমার উপযুক্ত শাস্তি হয়েছে। বৈশালীর মেয়েদের লক্ষ্যভেদ দেখছি অব্যর্থ। তুমি আর ওর সঙ্গে রসিকতা করতে যেও না। বটুক ভট্ট কাতরস্বরে বলিলেন, না বয়স আর করব না। এ বয়সে আগুন নিয়ে খেলা আর সহ্য হয় না। এখন দয়া করে তীরটা বার করে নাও। সেনজিৎ হাসিতে লাগিলেন। বয়স্যরাও যোগ দিল। রাজ অবরোধ। পৌরভবনের একটি অংশ প্রাচীর পরিখা দ্বারা বেষ্টিত। ভিতরে বিস্তৃত ভূমির মধ্যস্থলে সুন্দর একটি ভবন। তাহাকে ঘিরিয়া নানা জাতীয় বৃক্ষ, পুষ্পোদ্যান, জলাশয়। একটি সুদৃশ্য সেতু পার হইয়া অবরোধে প্রবেশ করিতে হয়, অন্য পথ নাই। কঞ্চুকি সেতু মুখে দাঁড়াইয়া উল্কা ও তাহার সখীদের অভ্যর্থনা করিল। কয়েকটি কিঙ্করী মালা পানপত্র লইয়া দাঁড়াইয়াছিল। তাহারা উল্কা ও সখীদের গলায় মালা পরাইয়া দিল। সোনার পাত্রে স্নিগ্ধ পানীয় দিয়া সকলের তৃষ্ণা নিবারণ করিল। পুলকিত কঞ্চুকি সহর্ষে দুই হস্ত ঘর্ষণ করিতে করিতে পরিদর্শন করিতে লাগিল। উল্কা ও বাসবী উদ্যানের একদিকে চলিল, সখীরা অন্যদিকে চলিল। সকলেরই চোখ মুখে বিস্ময় ও আনন্দ। উল্কা ও বাসবী সরোবরের পাষাণতটে আসিয়া দাঁড়াইল। জলে অসংখ্য কমল ফুটিয়াছে। বাসবী ভিতরের কথা কিছু জানিত না। সে উল্কাকে নানা কৌতূহলী প্রশ্ন করিতেছে। প্রিয় সখী, মহারাজকে কেমন দেখলে বলো না। উল্কার অধরে অর্থপূর্ণ কুটিল হাসি খেলিয়া গেল। মহারাজ সেনজিৎ কেমন আর দেখব, সাধারণ মানুষ। দোর্দণ্ড প্রতাপ মহারাজ বলে মনেই হয় না। চেহারা কেমন? সুকুমার, যুবা পুরুষ। কেমন কথা বলেন? বেশ মিষ্টি। মানুষটি খুব নিরীহ, ক্ষত্রতেজ কিছু দেখলাম না। আচ্ছা প্রিয় সখী, ওকে তোমার বেশ লেগেছে? উল্কা চকিত হইয়া বাসবীর দিকে চাহিল। কেন কেন বল দেখি। বাসবী মুখ টিপিয়া হাসিতে হাসিতে বলিল, না, অমনি জানতে ইচ্ছে হলো, বলো না। উল্কার ভ্রুর মাঝখানে একটি সূক্ষ্ম রেখা পড়িল। সে যেন ভাবিতে ভাবিতে বলিল, মন্দ লাগল না। শিশুনাগ বংশের যে খ্যাতি শুনেছিলাম সেরকম নয়। মুখ কঠিন হইল। কিন্তু তা বলে আমার কর্তব্য আমি ভুলব না। বাসবী না বুঝিয়া প্রশ্ন করিল, তোমার কর্তব্য? কোন কর্তব্য? উল্কা আত্মসংবরণ করিয়া বলিল, এই আমার রাষ্ট্রীয় কর্তব্য। মগধের রাজসভায় আমি বৈশালীর প্রতিনিধি। মহারাজ সেনজিতের সঙ্গে আমার তার বেশি সম্বন্ধ নেই। বাসবী মনে মনে কল্পনার জাল বুনিতে আরম্ভ করিয়াছিল। সে একটু নিরাশ হইল, বলিল, ও হ্যাঁ, তা বটে। বাসবীর মুখ দেখিয়া উল্কা মনে মনে হাসিল। একটু দুষ্টামির সুরে বলিল, আর একটা খবর জানিস, মহারাজ এখনো বিয়ে করেননি। বাসবী আবার কৌতূহলী হইয়া উঠিল। ও মা, সত্যি? একটিও রানী নেই? একটিও রানী নেই। বাসবী অমনি জল্পনা শুরু করিল, বোধহয় মনের মতো সুন্দরী পাননি, তাই বিয়ে করেননি। তা হবে। বাসবী উল্কার প্রতি ইঙ্গিতপূর্ণ কটাক্ষপাত করিল। এবার বোধহয় মহারাজের বিয়ের ফুল ফুটবে। উল্কা বলিল, তাই নাকি? কি করে জানলি? বাসবী হাসিয়া উঠিল। তারপর উল্কার কানের কাছে মুখ লইয়া গিয়া বলিল, মগধের তরুণকান্তি মহারাজ যদি আমার প্রিয় সখীকে ভালোবেসে ফেলেন আর নিজের রানী করেন, তাহলে কিন্তু বেশ হয়।
না প্রিয় সখী। উল্কা অন্যদিকে মুখ ফিরাইল, সহসা তাহার গণ্ড দুটি রক্তিম বর্ণ ধারণ করিল। 2 কি 3 দিন পরে মগধের রাজসভায় সেনজিৎ সিংহাসনে আসীন। সভাসদগণ নিজ নিজ আসনে বসিয়াছেন। একজন মন্ত্রী রাজার পাশে দাঁড়াইয়া গত অহরাত্রের প্রধান প্রধান সংবাদগুলি নিবেদন করিতেছেন। সুষ্ঠুভাবে রাজকার্য চলিতেছে। কেবল বটুক ভট্ট সিংহাসনের পাশে নিম্নাসনে বসিয়া সিংহাসনে মাথা রাখিয়া ঘুমাইতেছেন। সেনজিৎ বলিলেন, আর কোনো সংবাদ আছে? মন্ত্রী ইতস্তত করিয়া বলিল, আর আর ভূতপূর্ব মহারাজ চন্দ্র, কোনো অজ্ঞাত ব্যক্তি তাকে। সেনজিৎ সংক্ষেপে বলিলেন, শুনেছি, আর কিছু? মন্ত্রী বলিলেন, আর বিশেষ কোনো সংবাদ নেই আর্য, শুধু রাজহস্তি পুষ্কর। সেনজিৎ চকিতে মুখ তুলিলেন। পুষ্কর, কি হয়েছে তার? মন্ত্রী বলিলেন, কাল থেকে পুষ্কর একটু চঞ্চল হয়েছে, তাকে হস্তিশালায় বেঁধে রাখতে হয়েছে। বটুক ভট্ট পুষ্করের নাম শুনিয়া চক্ষু মেলিয়াছিলেন, এখন সেনজিতের প্রতি কটাক্ষ নিক্ষেপ করিলেন। কি দুরন্ত এই বসন্তকাল, হস্তির মনও চঞ্চল হয়েছে। এই সময় সভাসদগণের মধ্যে একটু চাঞ্চল্য দেখা দিল। তাহারা সভার একটি বিশেষ প্রবেশদ্বারের দিকে যুগপৎ দৃষ্টি নিক্ষেপ করিলেন। সভাধ্যক্ষ রাজপুরুষ দ্রুত দ্বারের অভিমুখে ধাবিত হইলেন। বটুক ভট্ট চকিতে সেই দিকে চাহিয়া সভ্যভব্য হইয়া বসিলেন। মহারাজ সেনজিৎ ঘাড় ফিরাইলেন। উল্কা আসিতেছে। তাহার পরিধানে পুরুষ বেশ, কিন্তু রণসজ্জা নয়। পরিপূর্ণ আত্মপ্রত্যয়ের সহিত সদর্পে পা ফেলিয়া সে রাজসভায় প্রবেশ করিল। সভাধ্যক্ষ সসম্ভ্রমে তাহার নিকট গিয়া বলিলেন, এই যে, এদিকে, ঈদো ঈদো অজ্জা। উল্কা সভাধ্যক্ষের কথা গ্রাহ্য করিল না, একেবারে রাজার সম্মুখে গিয়া দাঁড়াইল। যুক্তকর পুটে রাজাকে প্রণাম করিয়া সম্মুখ পংক্তির একটি আসনে গিয়া বসিল। সেনজিৎ হাত তুলিয়া বলিলেন, স্বস্তি। সভাসদগণ কানাকানি করিতে করিতে অপাঙ্গ দৃষ্টিতে উল্কাকে দেখিবার চেষ্টা করিতে লাগিলেন। একজন স্থূলকায় সভাসদ ঘাড় বাঁকাইয়া উল্কাকে দেখিতে গিয়া আসন হইতে পড়িয়া গেলেন। বটুক ভট্ট দেখিলেন, উল্কা যেখানে বসিয়াছে সে স্থান তাহার নিকট হইতে বেশি দূরে নয়। তিনি হামাগুড়ি দিয়া সিংহাসনের পশ্চাতে অদৃশ্য হইলেন। সভাধ্যক্ষ রাজপুরুষ উচ্চকণ্ঠে ঘোষণা করিলেন, মিত্ররাষ্ট্র লিচ্ছবির প্রতিনিধি। কিছুক্ষণ নীরবে কাটিল। তারপর আবার মন্ত্রী গলা খাঁকারি দিয়া অন্যান্য সংবাদ শুনাইবার উপক্রম করিতেছেন, এমন সময় একজন দৈবারিক দ্রুত পদে সভায় প্রবেশ করিল। রাজার সম্মুখে উপস্থিত হইয়া ত্বরান্বিত স্বরে বলিল, মহারাজ, বাইরে বড়ই বিপদ উপস্থিত। রাজহস্তি পুষ্কর হঠাৎ উন্মত্ত হয়ে উঠেছে, শিকল ছিঁড়ে সে মাহুতকে পদদলিত করেছে। সভাসদগণ সভায় নিজ নিজ স্থানে দাঁড়াইয়া উঠিলেন। দৈবারিক বলিল, পুষ্কর এখন সভা প্রাঙ্গণে ছুটে বেড়াচ্ছে, যাকে সামনে পাচ্ছে তাকেই আক্রমণ করছে। বটুক ভট্ট সিংহাসনের পিছন হইতে গলা বাড়াইলেন, আরে সর্বনাশ, যদি সভায় ঢুকে পড়ে। সভাসদেরা আরো ভয় পাইয়া ইতস্তত ছোটাছুটি করিতে লাগিলেন। উল্কা কিন্তু বিন্দুমাত্র বিচলিত হইল না। নিজ আসনে স্থিরভাবে বসিয়া সেনজিতের আচরণ লক্ষ্য করিতে লাগিল। সেনজিৎ সিংহাসন হইতে উঠিয়া দাঁড়াইলেন, হাত তুলিয়া সভাসদগণকে আশ্বাস দিলেন, ভয় নেই, পুষ্কর সভায় প্রবেশ করতে পারবে না, তোমরা নিশ্চিন্ত থাকো, আমি দেখছি। সিংহাসন হইতে নামিয়া সেনজিৎ দ্বারের দিকে চলিলেন। উদ্বিগ্ন মন্ত্রী রাজার পিছনে আসিতে আসিতে বলিল, আয়ুষ্মান, আপনি কোথায় যাচ্ছেন? বটুক ভট্ট ছুটিয়া আসিয়া রাজার হাত ধরিলেন। বয়স, খ্যাপাহাতির সামনে যেও না, পুষ্কর খেপেছে, এখন তোমাকে চিনতেই পারবে না। সেনজিৎ বটুক ভট্টের স্কন্ধে হাত রাখিয়া মৃদু হাসিলেন। ছি বটুক,
এত ভয়? তোমরা বাতায়ন থেকে দেখো, পুষ্কর এক্ষুনি শান্ত হবে। সেনজিৎ সভার দ্বার উত্তীর্ণ হইয়া প্রস্থান করিলেন। উল্কা আসন ছাড়িয়া বাতায়নের দিকে চলিল। রাজসভার পুরো প্রাঙ্গণ। উন্মত্ত রাজহস্তি পুষ্কর বৃংহন ধ্বনি করিতে করিতে অঙ্গনময় ছোটাছুটি করিয়া বেড়াইতেছে। তাহার পায়ে শৃঙ্খলের ছিন্নাংশ, গণ্ড হইতে মদস্রাব হইতেছে। মৃত হস্তিপকের দলিত পৃষ্ঠদেহ অঙ্গনের মাঝখানে পড়িয়া আছে। জীবন্ত মানুষ একজনও অঙ্গনে নাই। সেনজিৎ অঙ্গনে প্রবেশ করিলেন। ধীর পদে পুষ্করের দিকে অগ্রসর হইলেন। সভাগৃহের বাতায়ন হইতে উল্কা রুদ্ধ নিঃশ্বাসে দেখিতে লাগিল। সভাসদগণও অন্য অন্য বাতায়নে দাঁড়াইয়া পাণ্ডুর মুখে রাজার অনিবার্য মৃত্যুর প্রতীক্ষা করিতে লাগিল। সেনজিৎ কোমল তিরস্কারের কণ্ঠে ডাকিলেন, পুষ্কর, পুষ্কর। মত্তহস্তি গর্জন করিয়া ঘুরিয়া দাঁড়াইল। তাহার ক্ষুদ্র আরক্ত চক্ষু ঘুরিতে লাগিল। সেনজিৎ কিছুমাত্র বিচলিত না হইয়া তাহার দিকে অগ্রসর হইয়া চলিলেন। ছি পুষ্কর, দুরন্তপনা করতে নেই। সভার বাতায়ন হইতে উল্কা নিষ্পন্দ স্থির চক্ষু হইয়া দেখিতে লাগিল। সেনজিৎ পুষ্করের আরও কাছে আসিলেন। পুষ্কর সুর উদ্যত করিল। সেনজিৎ মৃদুকণ্ঠে হাসিলেন। পুষ্কর, আমাকে চিনতে পারছিস না? তিনি পুষ্করের গায়ে হাত বোলাইয়া দিতে লাগিলেন। পুষ্কর একটু দ্বিধা করিল, তারপর সুর নামাইল। দুই চোখে অবিশ্বাস ভরা বিস্ময় লইয়া উল্কা বাতায়ন হইতে দেখিতেছে। সেনজিৎ মৃদুকণ্ঠে পুষ্করের সহিত কথা বলিতে লাগিলেন। পুষ্কর শান্ত হইয়া শুনিল। সেনজিৎ আগে আগে হস্তিশালার দিকে চলিলেন। পুষ্কর দুলিতে দুলিতে তাহার পিছনে চলিল। সভাগৃহের বাতায়ন হইতে সভাসদগণের হর্ষধ্বনি ভাসিয়া আসিল। 2 দণ্ড পরে সভাগৃহ শূন্য হইয়া গিয়াছে। কেবল উল্কা একাকিনী নিজ আসনে বসিয়া আছে। সেনজিৎ প্রবেশ করিলেন এবং উল্কাকে দেখিয়া বিস্ময় ভরে তাহার দিকে অগ্রসর হইলেন। এ কি, সভা অনেকক্ষণ ভেঙে গেছে, তুমি এখনো এখানে? উল্কা উঠিয়া দাঁড়াইল। লজ্জিত নত মুখে বলিল, আপনাকে একটি কথা বলবার জন্য অপেক্ষা করছি মহারাজ। সেনজিৎ ভ্রু তুলিয়া বলিলেন, কি কথা? উল্কা আবেগ ভরে বলিল, মহারাজ, আমাকে ক্ষমা করুন, আমি আপনাকে চিনিতে পারিনি। চিনিতে পারিনি? আমি ভেবেছিলাম আপনি নিরীহ, পৌরুষহীন, কিন্তু আজ আমার ভুল ভেঙেছে। আজ যা দেখলাম তা জীবনে কখনো ভুলব না। সাক্ষাৎ মৃত্যুর সামনে এমন অটল নির্ভীকতা। মৃত্যুকে আমি ভয় করি না উল্কা। শুধু মৃত্যুকে? মহারাজ, জগতে এমন কিছু আছে কি যাকে আপনি ভয় করেন? আছে, আছে বই কি। সে কি বস্তু মহারাজ? সে বস্তু নারী। বলিয়া সেনজিৎ প্রস্থান করিলেন। উল্কার মুখে কৌতুক দীপ্তি নিভিয়া গেল। সে দাঁড়াইয়া অধর দংশন করিতে লাগিল। রাত্রিকাল। বৈশালীতে শিবামিষ্ট্রের গৃহ। একটি কক্ষে প্রদীপ সম্মুখে রাখিয়া শিবামিষ্ট্র অজিনাসনে বসিয়া আছেন, যেন প্রতীক্ষা করিতেছেন। দ্বারে শব্দ হইল। শিবামিষ্ট্র সেই দিকে ফিরিলেন। অন্ধকারে একটি হাত তাহার হাতে একটি কুণ্ডলিত লিপি দিয়া অপসৃত হইল। শিবামিষ্ট্র লিপিটাকে ঘুরাইয়া ফিরাইয়া দেখিলেন, তারপর যতু-মুদ্রা ভাঙিয়া পাঠ করিলেন। পাঠ করিতে করিতে তাহার অধরে ক্রূর হাসি দেখা দিল। তিনি মনে মনে বলিলেন, চণ্ড মরেছে, একটা ঋণ শোধ হল, আর একটা বাকি। লিপি পাকাইয়া তিনি প্রদীপ শিখার উপর ধরিলেন। লিপি মশালের মতো জ্বলিয়া উঠিল, তারপর ভস্মে পরিণত হইল। প্রভাতের রবি করজ্জ্বল আকাশ, চঞ্চল মধুর যন্ত্র সঙ্গীতের শব্দে বাতাস পরিপূর্ণ। রাজার পক্ষী ভবন। দীর্ঘ অলিন্দের মতো একটি কক্ষ, তাহার 2 ধারে সারি সারি গবাক্ষ। প্রত্যেক গবাক্ষে একটি করিয়া সুন্দর পাখি ঝুলিতেছে, কেহ দ্বারে, কেহ খাঁচায়। একটি দীর্ঘপুচ্ছ ময়ূর সোনার দ্বারে বসিয়া আছে।
মহারাজ সেনজিৎ পক্ষীগুলিকে একে একে সন্দর্শন করিতেছেন। কাহাকেও ফল বা ধান্য শীর্ষ খাইতে দিতেছেন, শীষ দিয়া কাহাকেও শীষ দিতে শিখাইতেছেন। কিন্তু তাহার মন পক্ষীতে নিবিষ্ট নয়। অবরোধের দিক হইতে যে চঞ্চল সঙ্গীত ভাসিয়া আসিতেছে, তাহাই তাহার মন আকৃষ্ট করিয়া লইয়াছে। তিনি মাঝে মাঝে সঙ্গীতের সঙ্গে করতালি দিয়া তাল দিতেছেন, আবার সচেতন হইয়া পক্ষীদের পরিচর্যায় আত্মনিয়োগ করিতেছেন। মনে হয় তাহার মন ও ইন্দ্রিয়গুলি সঙ্গীতের অনুসরণ করিয়া অন্তঃপুরে প্রবেশ করিয়াছে। সঙ্গীতধ্বনি আসিতেছিল অবরোধের সরোবর তীর হইতে। উল্কা ও বাসবী আবক্ষ জলে নামিয়া জলক্রীড়া করিতে করিতে স্নান করিতেছিল। তিনটি সখী ঘাটের পৈঠায় বসিয়া বিনা মৃদঙ্গ সহযোগে বসন্তরাগের চর্চা করিতেছিল। সেনজিৎ অবশ্য পক্ষীভবন হইতে এই দৃশ্য দেখিতে পাইতেছিলেন না। বাতায়ন পথে কেবল অবরোধ প্রাচীরের পরপারে তরু শীর্ষগুলি দেখিতে পাইতেছিলেন। একটি গবাক্ষে শুকপক্ষীর দাঁড় ঝুলিতেছিল। সেনজিৎ বিমনাভাবে তাহার নিকটে গিয়া দাঁড়াইলেন। হরিৎবর্ণ পাখিটার মুখের কাছে একটি ধান্য শীর্ষ ধরিতেই সে হঠাৎ ভয় পাইয়া ছটফট করিয়া উঠিল। তাহার পায়ের শিকলি কোনো ক্রমে খুলিয়া গিয়াছিল। সে উড়িয়া গিয়া অবরোধ প্রাচীরের ওপারে অদৃশ্য হইয়া গেল। সেনজিৎ উদ্বিগ্নভাবে গবাক্ষের বাহিরে চাহিয়া আছেন। এমন সময় পক্ষীভবনে বটুক ভট্টের আবির্ভাব হইল। তিনি রাজাকে গবাক্ষ পথে অবরোধের পানে চাহিয়া থাকিতে দেখিয়া ঠোঁট বাঁকাইয়া হাসিলেন। মহারাজ, এই সুন্দর প্রভাতকালে বাতায়ন থেকে প্রাকৃতিক দৃশ্য বড়ই রমণীয়, না বয়স? সেনজিৎ ফিরিয়া ঈষৎ সন্দিগ্ধভাবে তাকাইলেন। আমার শুক পাখিটা শিকল কেটে উড়ে গেছে। বটুক ভট্ট অবহেলা ভরে বলিলেন, যাকে, আরো অনেক পাখি আছে। বনের পাখি বনে উড়ে গেছে, তাতে দুঃখ কি? সেনজিৎ বলিলেন, বনে উড়ে যায়নি, অবরোধের ওই আমলকি গাছটায় গিয়ে বসেছে। বটুক ভট্ট বলিলেন, বাহ, ভারী রসিক পাখি তো। তোমার পাখি এত রসিক হলো কি করে তাই ভাবছি। সেনজিৎ হঠাৎ বটুক ভট্টের স্কন্ধে হাত রাখিয়া বলিলেন, ঠিক হয়েছে, তুমি যাও, পাখিটাকে ধরে নিয়ে এসো। বটুক ভট্ট পশ্চাৎপদ হইলেন। পাখি আমলকি গাছে বসেছে, আমি তাকে ধরব কি করে? আমি কি কাষ্ঠমার্জার, কাঠবিড়ালি যে গাছে উঠব? সেনজিৎ বলিলেন, তুমি যেভাবে সিংহাসনে শিকল ধরে ওঠানামা করতে পারো, কাঠবিড়ালি তোমার কাছে দুগ্ধপোষ্য শিশু। যাও যাও, আর দেরি করো না, এখনই হয়তো পাখিটা কোথাও উড়ে যাবে। বটুক ভট্ট বিপাকে পড়িয়া বলিলেন, হ্যাঁ, আমি কিন্তু। নিতান্তই যদি গাছে চড়তে লজ্জা করে, উদ্যান পালিকাকে বলো, সে ধরে দেবে। যাও। সেনজিৎ বটুক ভট্টের পৃষ্ঠে লঘু করাঘাত করিতে করিতে তাহাকে দ্বারের দিকে প্রচারিত করিলেন। বটুক ভট্টের ভাবগতিক দেখিয়া মনে হইল তাহার যাইবার একটুও ইচ্ছা নাই। তিনি বলিলেন, অবশ্য রাজার আদেশ অলঙ্ঘনীয়, কিন্তু অনাহুতভাবে রাজ অবরোধে প্রবেশ করা কি উচিত হবে? লোকে যদি নিন্দা করে? কেউ নিন্দা করবে না, তুমি যাও। অকলঙ্ক চরিত্র ব্রাহ্মণ সন্তানকে সর্বদা সাবধানে থাকতে হয়। সেনজিৎ ঘাড় ধরিয়া বটুক ভট্টকে নিজের দিকে ফিরাইলেন। তোমার এত ভয়টা কিসের? যদি আবার তীর ছড়ে? সেনজিৎ উচ্চস্বরে হাসিয়া উঠিলেন। ভয় নেই, রসিকতা করতে যেও না, তাহলেই আর কোনো বিপদ ঘটবে না। মানে যেতেই হবে? হ্যাঁ, রাজার আদেশ। গভীর নিঃশ্বাস মোচন করিয়া বটুক ভট্ট দ্বারের দিকে চলিলেন। আপন মনে বিড়বিড় করিতে লাগিলেন, এজন্যই তো প্রজারা মাৎসন্যায় করে, সামান্য একটা টিয়া পাখির জন্য। উফ! দ্বার পর্যন্ত গিয়া বটুক ফিরিয়া দাঁড়াইলেন। বর্ষ, আমি বলি, তুমিও আমার সঙ্গে চলো না, দুজনে থাকলে বিপদে আপদে দুজনকে রক্ষা করতে পারবো। সেনজিৎ তাহার কাছে আসিয়া দাঁড়াইলেন। মূর্খ, আমি যদি যাব তাহলে তোমাকে পাঠাচ্ছি কেন? বটুক এবার ব্যাকুলভাবে হাত জোর করিল।
বয়স, ক্ষমা করো, আমাকে একলা পাঠিও না। ওই ওই বিদেশিনী যুবতীটাকে আমি বড় ভয় করি। মিনতি করছি, তুমিও চলো। সেনজিৎ এবার একটু ইতস্তত করিয়া বলিলেন, না, তুমি একাই যাও, আমি যাব না। বটুক ভট্ট এবার ব্রহ্মাস্ত্র ছাড়িলেন, বলিলেন, কেন, তোমার এত ভয় কিসের? সেনজিৎ ক্রুদ্ধ বিস্ময়ে বলিলেন, ভয়? কোন পাষণ্ড ওই কথা বলে? আমি কি তোমার মতো শিখা সর্বস্ব ব্রাহ্মণ? বটুক ভট্ট নীরবে মিটিমিটি চাহিতে লাগিলেন। সেনজিৎ তখন অধীর স্বরে বলিলেন, বেশ, একলা যেতে ভয় পাও, আমিও তোমার সঙ্গে যাচ্ছি। নারী ভয়ে মুক্তকচ্ছ ব্রাহ্মণকে রক্ষা করাও সম্ভবত রাজধর্ম। সেনজিৎ বটুকের বাহু ধরিয়া টানিতে টানিতে লইয়া চলিলেন। চলিতে চলিতে একসময় বটুকের গলা হইতে চাপা হাসির মতো একটা শব্দ বাহির হইল। রাজা সন্দিগ্ধভাবে চাহিলেন, কিন্তু বটুকের মুখে হাসির চিহ্ন মাত্র দেখিতে পাইলেন না। অবরোধের সরোবর তীরে উল্কা ও বাসবী স্নান সারিয়া বেশ পরিবর্তন করিয়াছে। বাসবী গা মোছা দিয়া চুলের জল ঝাড়িতেছে। উল্কা একটি রক্ত কুরুবক বৃক্ষের কাছে দাঁড়াইয়া অর্ধ বিকশিত কুরুবকের কড়ি কানে পড়িতেছে। অন্য সখীরা জলে নামিয়া স্নানের উপক্রম করিতেছে। সহসা বাসবী বাহিরের দিকে তাকাইয়া গলার মধ্যে অস্ফুট শব্দ করিল, ওমা! উল্কা শুনিয়া ফিরিয়া চাহিল। অনতি দূরে এক আমলকি বৃক্ষের নিকটে সেনজিৎ আসিয়া দাঁড়াইয়াছে এবং অঙ্গুলি নির্দেশ করিয়া বৃক্ষের একটা শাখা দেখাইতেছে। বটুক ভট্ট সঙ্গে আছেন, স্নানের ঘাটের দিকে তাহাদের দৃষ্টি নাই। এদিকে সখীরা উল্কার কাছে ঘেঁষিয়া দাঁড়াইয়াছে। উল্কার চোখে বিদ্যুৎ। সে হ্রস্ব কণ্ঠে সখীদের বলিল, তোরা যা। বাসবী ও সখীরা চুপি চুপি অপসৃত হইল। উল্কা সেনজিতের উপর চক্ষু রাখিয়া নতজানু হইল। হাতের কাছে নূপুর পড়িয়াছিল, নিঃশব্দে দুই পায়ে পড়িল। কয়েকটি ফুল ঝরিয়া পড়িয়াছিল, সেগুলি কুড়াইয়া লইয়া আবার উঠিয়া দাঁড়াইল। উল্কার মুখ দেখিয়া মনে হয় সে নিজের সঙ্গেই যেন ষড়যন্ত্র করিতেছে। উল্কার দিকে প্রায় পিছন ফিরিয়া সেনজিৎ ও বটুক ভট্ট আমলকি বৃক্ষে পাখির অনুসন্ধান করিতেছিল। রিমঝিম নূপুরের শব্দে চকিতে ফিরিয়া দাঁড়াইলেন। উল্কাকে সেনজিৎ পূর্বে স্ত্রী বেশে দেখেন নাই। যাহা দেখিলেন তাহাতে তাহার মাথা ঘুরিয়া গেল। বটুক ভট্ট ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া রহিলেন। নূপুরের ছন্দে বরতনু লীলায়িত করিয়া উল্কা রাজার দিকে অগ্রসর হইল। রাজা মোহগ্রস্তের ন্যায় দাঁড়াইয়া রহিলেন। উল্কা হাসি মুকলিত মুখে তাহার সম্মুখে গিয়া দাঁড়াইল। ফুলগুলি রাজার দিকে বাড়াইয়া দিয়া গদগদ কণ্ঠে বলিল, প্রভাতে রাজদর্শন পেলাম, আজ আমার সুপ্রভাত। দেবপ্রিয়, দাসীর অর্ঘ্য গ্রহণ করুন। সেনজিৎ নির্বাক চাহিয়া রহিলেন। বটুক ভট্ট ব্যস্ত হইয়া বলিলেন, দেখছ কি বয়স, আশীর্বাদ করো। জয়স্তু জয়স্তু, প্রজাপতি হও, চির আয়ুষ্মতি হও, ইতি বটুক ভট্ট। বলিতে বলিতে বটুক ভট্ট পিছু হটিয়া অন্তর্হিত হইলেন। সেনজিৎ ঈষৎ সচেতন হইয়া একটি ফুল উল্কার অঞ্জলি হইতে তুলিয়া লইলেন। সংযত স্বরে বলিলেন, স্বস্তি, আয়ুষ্মতি হও। উল্কা বলিল, মহারাজ, এতদিনে বিদেশিনী আশ্রিতার কথা মনে পড়ল? রাজকার্য কি এতই গরু? সেনজিৎ একটু অপ্রতিভ হইলেন। প্রশ্নের উত্তর না দিয়া বলিলেন, আমার একটা টিয়া পাখি উড়ে এসে এই আমলকি গাছে বসেছে, তাকে ধরতে এসেছি। উল্কা কলহাস্য করিয়া উঠিল, সত্যি টিয়া পাখি ধরতে এসেছেন? কই আসুন তো দেখি, কোথায় আপনার পাখি? দুইজনে আমলকি বৃক্ষের নিকটে গেল। উল্কা জিজ্ঞাসা করিল, আপনার পাখির নাম কি মহারাজ? বিম্বষ্ঠ। বিম্বষ্ঠ, কি সুন্দর নাম! আমারও একটা টিয়া পাখি আছে, কিন্তু তুমি টিয়া পাখি কোথায় পেলে? কঞ্চুকি মহাশয় আমাকে দিয়েছেন। পাখি এরই মধ্যে আমার নাম ধরে ডাকতে আরম্ভ করেছে, কিন্তু তার নিজের এখনো নামকরণ হয়নি। কি নাম রাখি আপনি বলুন না মহারাজ?
বাচাল নাম রাখতে পারো। উল্কা আবার কৌতুক বিগলিত কণ্ঠে হাসিল। সেনজিৎও একটু হাসিলেন। তাহার অনুসন্ধানী দৃষ্টি আমলকি বৃক্ষের চূড়ায় বিম্বষ্টকে অন্বেষণ করিতে লাগিল। ওদিকে বটুক ভট্ট অবরোধ হইতে নিষ্ক্রান্ত হইয়াছিলেন। দেখিলেন কঞ্চুকি হন্তদন্তভাবে ভিতরে আসিতেছেন। বটুক ভট্ট জিজ্ঞাসা করিলেন, হনহন করে চলেছ কোথায়? মহারাজ নাকি অবরোধে পদার্পণ করেছেন? হ্যাঁ, তা করেছেন, কিন্তু তাই বলে তুমি এখন ওদিকে পদার্পণ করো না। সে কি, আমি না গেলে মহারাজের পরিচর্যা করবে কে? বটুক ভট্ট দৃঢ়ভাবে কুঞ্চকির হাত ধরিয়া বাহিরের দিকে প্রচালিত করিলেন। বলিলেন, পরিচর্যা করবার লোক আছে, তোমাকে ভাবতে হবে না। মহারাজ এখন ব্যস্ত আছেন। তিনি আর ওই বৈশালীর মহিলাটি দুজনে মিলে পাখি ধরছেন। ইতি বটুক ভট্ট। বটুক গম্ভীরভাবে চোখ টিপিলেন। বৃক্ষতলে উল্কা ও সেনজিৎ পাশাপাশি দাঁড়াইয়া ঊর্ধ্বমুখে পক্ষী অন্বেষণ করিতেছেন। সহসা উল্কা এক হাতে সেনজিতের হাত চাপিয়া ধরিয়া উত্তেজিত চাপা সুরে বলিয়া উঠিল, ওই যে, ওই দেখুন, আপনার ধূর্ত পাখি পাতার আড়ালে লুকিয়ে আছে। ওই যে, দেখতে পেয়েছেন? সেনজিৎ দৃষ্টি নামাইলেন। উল্কার হাত হইতে ধীরে ধীরে নিজের মণিবন্ধ ছাড়াইয়া লইলেন। ভ্রুকুটি করিয়া আবার ঊর্ধ্বে চাহিলেন। ধমকের সুরে বলিলেন, বিম্বষ্ট, নেমে আয়। পাখিটা পত্রান্তরালে বসিয়া ফল খাইতেছিল। রাজার স্বর শুনিয়া চকিতে ফল ফেলিয়া দিল। সতর্কভাবে ঘাড় বাঁকাইয়া নিচের দিকে তাকাইল। তারপর পাশের দিকে সরিয়া গিয়া এক শাখার আড়ালে লুকাইবার চেষ্টা করিল। উল্কা কপট ভ্রুকুটি করিয়া পাখিকে ডাকিল, ধৃষ্ট পাখি, এত সাহস তোর? মহারাজের আদেশ লঙ্ঘন করছিস? এক্ষুনি নেমে আয়, নইলে দুই পায়ে শিকল দিয়ে খাঁচায় বন্ধ করে রাখব। পাখি কিন্তু উল্কার শাসন বাক্য গ্রাহ্যও করিল না। সেনজিৎ বলিলেন, বিম্বষ্ট, না, ডাকলে আসবে না। কি করা যায়? উল্কা কপালে তর্জনী রাখিয়া চিন্তা করিল। সহসা তাহার মুখ উজ্জ্বল হইয়া উঠিল। এক উপায় আছে, একটু অপেক্ষা করুন। উল্কা অন্তঃপুর ভবনের দিকে কয়েক পা গিয়া ডাকিল, বাসবি, ইন্দ্রসেনা, আমার পাখি নিয়ে আয়, পাখি। বাসবি ছুটিয়া ভবন হইতে বাহির হইয়া আসিল, আবার ছুটিয়া চলিয়া গেল। সেনজিৎ ঈষৎ বিস্ময়ে বলিলেন, পাখি কি হবে? এক্ষুনি দেখতে পাবেন মহারাজ। বাসবি ফিরিয়া আসিল। তাহার মণিবন্ধে বসিয়া আছে একটি টিয়া পাখি। উল্কা আগাইয়া গেল। টিয়া পাখিটা উল্কাকে দেখিয়া উল্কা উল্কা বলিয়া তাহার মণিবন্ধে আসিয়া বসিল। বাসবি উল্কার পানে অর্থপূর্ণ হাসি হাসিয়া ফিরিয়া চলিয়া গেল। উল্কা রাজার কাছে প্রত্যাবর্তন করিল। পাখি দেখিয়া সেনজিৎ উল্কার অভিপ্রায় বুঝিতে পারিয়াছিলেন। তিনি ভ্রু তুলিলেন। পাখি দিয়ে পাখি ধরবে? উল্কা হাসিয়া ঘাড় বাঁকাইল। হ্যাঁ, কেন, তা কি অসম্ভব? জানি না, চেষ্টা করে দেখতে পারো। উল্কা তখন বাহু ঊর্ধ্বে তুলিয়া কুহক মধুর স্বরে ডাকিল, আয় আয় বিম্বষ্ঠ, তোর সাথী তোকে ডাকছে, আয় আয়। গাছের উপর বিম্বষ্ঠ কৌতূহলীভাবে নিচের দিকে তাকাইল। ঘাড় ফিরাইয়া ফিরাইয়া নিরীক্ষণ করিল। তারপর উড়িয়া আসিয়া উল্কার স্কন্ধে বসিল। উল্কা বিজয়দীপ্ত চক্ষে চাহিয়া বলিল, দেখলেন মহারাজ? সেনজিৎ নীরস কণ্ঠে বলিলেন, দেখলাম। এবার আমার পাখি আমাকে দাও, আমি যাই। বিম্বষ্ঠের পায়ে শিকলির ছিন্নাঙ্গ লাগিয়াছিল। সেনজিৎ কাছে আসিয়া শিকলি ধরিবার জন্য হাত বাড়াইলেন। অমনি উল্কার পাখি ঝটপট করিয়া উড়িয়া গেল। বিম্বষ্ঠ উড়িয়া পালাইবার চেষ্টা করিল, কিন্তু সেনজিৎ শিকলি ধরিয়া ফেলিলেন। ভয় পাইয়া বিম্বষ্ঠ সেনজিতের বুকের উপর গিয়া পড়িল। তাহার তীক্ষ্ণ নখ রাজার উন্মুক্ত বক্ষে কয়েকটা আঁচড় কাটিয়া দিল। সেনজিৎ শিকলি ছাড়িয়া দিলেন। বিম্বষ্ঠ উড়িয়া গেল। দেখিতে দেখিতে রাজার বক্ষে রক্তচিহ্ন ফুটিয়া উঠিল। 2 বিন্দু রক্ত সঞ্চিত হইয়া ধীরে ধীরে গড়াইয়া পড়িল। উল্কা সত্রাসে বলিয়া উঠিল,
সর্বনাশ! মহারাজ, এ কি হলো? ওরে, কে আছিস? অনুলেপন নিয়ে আয়। মহারাজ আহত হয়েছেন। বাসবি, বিপাশা। সেনজিৎ লজ্জায় রক্তবর্ণ হইয়া প্রায় রূঢ় স্বরে বলিলেন, এ কিছু নয়, সামান্য নখক্ষত মাত্র। সামান্য নক্ষত? মহারাজ কি জানেন না পশু পক্ষীর নখে বিষ আছে? কই, কেউ আসছে না কেন? বিলম্বে বিষ যে শরীরে প্রবেশ করবে। বাসবি, ইন্দ্রসেনা। কেহ আসিল না। তখন উল্কা হঠাৎ যেন পথ খুঁজিয়া পাইল, বলিয়া উঠিল, মহারাজ, আপনি স্থির হয়ে দাঁড়ান, আমি বিষ টেনে নিচ্ছি। উল্কার অভিপ্রায় মহারাজ ভালো করিয়া হৃদয়ঙ্গম করিবার পূর্বেই উল্কা তাহার একেবারে কাছে গিয়া দাঁড়াইল। দুই হাত তাহার স্কন্ধের উপর রাখিয়া ক্ষরণশীল ক্ষতের উপর অধর স্থাপন করিল। মহারাজ ক্ষণকাল স্তম্ভিত হইয়া রহিলেন, তারপর দ্রুত পিছু সরিয়া দাঁড়াইলেন। উল্কার অধরে মহারাজের বক্ষ শোনিত। সে অর্ধস্ফুট বিস্ময়ে বলিল, কি হল? সেনজিৎ ঘৃণা ভরে বলিলেন, স্ত্রীলোকের পুরুষ ভাব আমি ক্ষমা করতে পারি, কিন্তু নির্লজ্জতা অসহ্য। উল্কার প্রতি আর দিকপাত না করিয়া সেনজিৎ দ্রুতপদে প্রস্থান করিলেন। উল্কা স্থির নেত্রে চাহিয়া দাঁড়াইয়া রহিল। তাহার চোখে ধিকি ধিকি আগুন জ্বলিতে লাগিল। তারপর সে সজোরে দাঁত দিয়ে অধর দংশন করিল। শেষ হল শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস বহু যুগের ওপার হতে। আজ ছিল তৃতীয় পর্ব। পরবর্তী পর্ব নিয়ে ফিরব খুব শিগগিরই। ততদিনের জন্য আপনি থাকুন গল্পের ক্যারাভ্যানে।